দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারত আর বাংলাদেশের মধ্যকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে কানপুরে, সেটাতে কিন্তু প্রায় 3 দিন খেলা হয়ই নাই। 3 দিন খেলা না হওয়ার পরে চতুর্থ দিন কিন্তু একদম সঠিক সময়ে খেলাটা মাঠে গড়াইছে। সঠিক সময়ে খেলাটা মাঠে গড়ানোর পরে বাংলাদেশ টিম অ্যাজ ইউজুয়াল ব্যাটিংয়ে ছিল, ব্যাটিং করার জন্য নামছিল। তো ব্যাটিং করার জন্য নামার পরে বাংলাদেশ টিমের যে ব্যাটিংটা ছিল সেটা খুব একটা ভালো খুব একটা খারাপ ছিল সেটা বলবো না। মমিনুল হক তার ক্যারিয়ারের তেরো তেরো নম্বর সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এবং তার ক্যারিয়ারের অ্যাওয়েতে, মানে হোম থেকে অ্যাওয়েতে গিয়ে মাত্র সেকেন্ড 100 হচ্ছে এটা। আরও বেশ কিছু তথ্য আছে মমিনুল হকের এই সেঞ্চুরির সাথে, সেটা হচ্ছে তিনি 100 করেছেন ঠিকই, কিন্তু ভারতের মাটিতে তার অ্যাভারেজ কিন্তু মাত্র 12। তো এইরকম একটা সিচুয়েশনে মমিনুল হক অবশ্যই প্রশংসার পাওয়ার দাবিদার। মমিনুল হক অনেক সুন্দর ব্যাটিং করেছেন, অনেক ভালো ব্যাটিং করেই ভারতের মতো একটা দলের এগেনস্টে 100 করে নিয়েছেন। সেটা কিন্তু চারটিখানি কথা না, ভারতের মতো একটা দলের এগেনস্টে। এই কারণেই বলতে হয়, যারা কিছুদিন আগে T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যারা এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়ন, মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন যেই ট্রফিটা আছে সেটার কিন্তু এখনও প্রথম স্থানটা দখল করে আছে। তো তাদের এগেনস্টে আপনি যখন 100 করবেন, সেটা অবশ্যই আপনাকে অনেক পজিটিভভাবে গড়ে তুলবে এবং আপনার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা আছে সেটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তো আমার কিছু কথা আছে সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে বাংলাদেশ টিম আজকে যেরকম একটা ফ্ল্যাট উইকেটে যে ব্যাটিংটা করেছে, সেই ব্যাটিংটা কতটুকু কাম্য ছিল। লিটন কুমার দাসের কথাই আপনি ধরেন দর্শক, মোহাম্মদ সিরাজের ওইরকম একটা বল তিনি আগ বাড়িয়ে এসে মারতে গেলেন, ঠিক আছে, শটটাও মোটামুটি বেশ ভালো ছিল, বাট কথা হচ্ছে যে ইনোভেটিভ বলবো না, বাট যেই ধরনের আপনার শটটার অ্যাপ্লাই ছিল সেই জিনিসটা ওইভাবে পাওয়াটা হয় নাই ভারতের, মানে লিটন কুমার দাসের যে শটটা ছিল সেটা রোহিত শর্মা এক হাত দিয়ে ধরলেন। রোহিত শর্মা দৌড়ে যেভাবে আসতেছিলেন, তাতে করে মনে হয়েছিল যে রোহিত শর্মা নিজেও ক্যাচটা ধরে খুশি। ইভেন কি যারা ওই ক্যাচটা দেখছেন তারাও সবাই অবাক যে রোহিত শর্মার মতো একজন এরকম লেভেলের একজন প্লেয়ার, এরকম এজের একজন প্লেয়ার, একদম তরুণ একটা খেলোয়াড়ের মতো উপরের দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে যে ক্যাচটা ধরলেন, এক কথায় অসাধারণ একটা ক্যাচ ছিল। তো রোহিত শর্মা কিন্তু এই দিক দিয়ে প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু লিটন কুমার দাসের কি খুব একটা দরকার ছিল ওই সময়ে এরকম একটা শর্ট খেলা? এমন তো না যে আমরা চেস করতেছি, এমন তো না যে আমাদের হাতে সময় খুব কম, তাড়াহুড়া। আপনারা জানেন যে ভারত চেষ্টা করবে যে যদি 2 দিনও থাকে হাতে, হাতে যদি 10টা ঘন্টাও থাকে, ভারত চেষ্টা করবে সেই 10টা ঘন্টার মধ্যেই একটা রেজাল্ট বের করার জন্য। সেটা ভারত অলওয়েজই চেষ্টা করবে, কারণ ভারত চাইবে না একটা ম্যাচ আপনাদের এগেনস্টে ড্র হোক। আর ড্র হওয়ার কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির যেই ল্যাডার বোর্ডটা আছে পয়েন্টস টেবিলের, সেইখানে কিন্তু ভারতের কিছুটা অধপতন হয়ে যেতে পারে। তো এটা কিন্তু ভারত কখনোই চাইবে না যে আপনারা খুব ইজিলি একটা ম্যাচ ড্র করে ফেলবেন। তো এই জায়গাটাতে এসে যে শটটা লিটন কুমার দাস খেলেছেন সেটা একদম দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক, সেটা অবশ্যই আমার এই চ্যানেলটাতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। এবার আসি মমিনুল হকের কথায়। মমিনুল হক ব্যাটিং করতেছিলেন, তার সাথে ওইরকমভাবে কেউই সঙ্গ দিতে পারতেছিলেন না। মেহেদী হাসান মিরাজ আসলেন, মেহেদী হাসান মিরাজও কিছুটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করার চেষ্টা করেছেন। বুমরার এগেনস্টে আপনি ব্যাক টু ব্যাক 2টা 4 মেরেছেন, তারপরে আপনি আউট হয়ে চলে গেলেন। তারপরে আসেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালিদ আহমেদ, যারাই এসেছেন মমিনুল হককে কিন্তু কেউ ওইভাবে যোগ্য সাপোর্টটা সত্যিকার অর্থে দিতে পারে নাই। তো আমি কেন জানি বুঝলাম না, আজকে প্রথম থেকে যারা ব্যাটিং করতে এসেছে, সাকিব আল হাসানের কথাই ধরি। সাকিব আল হাসান রবিচন্দ্রন অশ্বিনকে একটা শট খেললেন, সুন্দর একটা 4-এর মারলেন, তারপরে আবারও মারতে গিয়ে বল উপরের দিকে উঠাই দিলেন। এই জিনিসগুলা আহ, কেন হচ্ছে আমি বুঝলাম না। টেস্ট খেলা, তো টেস্টে তো আপনি জিততে চাইতে পারেন না 2 দিনে। ভারতের এগেনস্টে আপনাদের জেতার মতো অ্যাবিলিটিস নাই, সেটা ভারতের থাকতে পারে। তো আপনারা কি চাইতেছেন ইচ্ছে করে ভারতের হাতে ম্যাচটা তুলে দেওয়ার জন্য? সাকিব আল হাসান, লিটন কুমার দাস আগের টেস্টটা তো দেখেছি চেন্নাইতে সেমভাবে আউট হয়েছেন, সেম অ্যাগ্রেসিভ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। কি দরকার ছিল ভাই? কেন? কোনো দরকার তো ছিল না। তো এই ধরনের আহ, যেই যেই ধরনের কাণ্ডজ্ঞানহীন খেলাটা আপনারা ক্রিকেটে খেলে আসতেছেন, এইগুলা যদি খেলেন সবসময় আপনাদের কপালে হারটাই থাকবে। আমি বলে দিচ্ছি যে সেকেন্ড ইনিংসে দেখবেন আপনারা, যখন অল আউট বাংলাদেশ কিন্তু
এখন অল আউট হয়ে গেছে 233 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। আর শেষের দিকে মমিনুল হকের উচিত ছিল নিজে একটু স্ট্রাইক নিয়ে খেলা, কিছুটা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করা, রানটাকে 250 থেকে 260 প্লাসে যদি করা যেত তাহলে হয়তো আর একটু ভালো পজিশনে বাংলাদেশ থাকতে পারতো। এখনও আমি বলতেছি না যে কোনো একটা রেজাল্ট হবে এই ম্যাচে, তবে ভারত অবশ্যই চেষ্টা করবে একটা রেজাল্ট এইখান থেকেই বের করার জন্য। বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার, ভারত চাইবে না নিজেদের মাটিতে একটা টেস্টও কারোর সাথে ড্র করার জন্য। তারা একটা ফলাফল বের করার জন্যই শেষ পর্যন্ত লড়াই করবে, শেষ পর্যন্ত খেলবে। এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো সব কথা শেষ কথা, বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা হেরে যায় তাহলে সেটার জন্য দায়ী থাকবে বাংলাদেশের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং। কারণ ওরকম একটা ফ্ল্যাট পিচে এই ধরনের ব্যাটিংটা কেউই আশা করে না। তো দর্শক, আপনাদের যদি মনে হয় যে বাংলাদেশ এই টেস্টটা হারতে যাচ্ছে নাকি টেস্টটা ড্র হতে যাচ্ছে, সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।